গ্যাংস্টার এমন একটা কমন জনরা যেটা সাহায্যে সহজেই দর্শকদের সাথে কমিউনিকেট করা যায়। হইচই রিলিজ হওয়া অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ রঙিলা কিতাব একটা গ্যাংস্টার ড্রামা। ৮ এপিসোডের এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান, পরিমণি, ফজলুর রহমান বাবু এবং ইরেশ জাকের। আজকের ভিডিওতে আমি রঙিলা কিতাব ওয়েব সিরিজটি রিভিউ করব এবং বোঝার চেষ্টা করব এটা অনম বিশ্বাসের অন্যান্য কাজ থেকে কেমন করে আলাদা। রঙিলা কিতাবের গল্প লোকাল গ্যাংস্টার প্রদীপ এবং তার গর্ভবতী বউ সুপ্তিকে নিয়ে। প্রদীপ ঘটনাচক্রে লোকাল এমপির মার্ডার কেসে ফেসে যায়, আর এ কারণে পুলিশ এবং স্থানীয় লোকজন তাকে খুঁজতে থাকে, আর সে বাঁচার জন্য তার স্ত্রীকে নিয়ে পালায়। আর তাদের এই পালানোর ঘটনাই আমরা রঙিলা কিতাবে দেখতে পাই। রঙিলা কিতাব একটা পলিটিক্যাল সার্ভাইভাল ড্রামা। সুপ্তি আর প্রদীপ ছাড়া এখানে আছে লোকাল ডন নওরোজ, যার আন্ডারে প্রদীপ কাজ করে। আরও আছে ড্রাগ ডিলার আজম ব্যাপারী। পুরা সিরিজ জুড়ে লোকাল পলিটিক্স আর ক্ষমতার মারপেচে আমরা দেখি আমাদের হিরো প্রদীপ আর সুপ্তিকে সাফার করতে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে রঙিলা কিতাবের গল্পটা নেওয়া হয়েছে। উপন্যাসের নামও রঙিলা কিতাব। আমি কিঙ্করের উপন্যাসটা পড়ি নাই, তবে পরিচালক অনম বিশ্বাসের ইন্টারভিউ থেকে জানতে পারি উপন্যাসের প্লট ছিল 90-এর বরিশালের লোকাল পলিটিক্যাল সিনারিও। উপন্যাসে প্রদীপ এবং সুপ্তির ঘটনা ছিল সাবপ্লট, কিন্তু এই ওয়েব সিরিজে তাদের দুইজনের প্রেম আর পালানোই হয়ে ওঠে মেইন প্লট, আর বাকি সবকিছু ব্যাকগ্রাউন্ডে চলে যায়। মূলত পাওয়ার পলিটিক্সের ভেতরে কিছু মানবিক সম্পর্কের গল্পই এখানে বলা হয়েছে। গল্পের দুইটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে সুপ্তির প্রেগন্যান্সির বিষয়টা, আরেকটা হচ্ছে প্রদীপ এবং প্রদীপের বস নরোজের ভেতরের যে সম্পর্কটা, সেটা। নিরপরাধ প্রেগনেন্ট সুপ্তি এবং তার অনাগত সন্তান যখন জীবন বাঁচাতে প্রদীপের সাথে পালাতে থাকে, তখন একটা টেনশন তৈরি হয়, আমরা চাপ বোধ করি। ক্যারেক্টারের ভালনারেবিলিটি আর ইনসিকিউরিটির সাথে আমরা সহজে কানেক্ট হই। আবার অন্যদিকে প্রদীপ এবং নরোজের সাথে যে সম্পর্ক, সেটাও নানা কারণে অনেক গুরুত্বপূর্ণ। গল্পে নরোজ প্রদীপের বস হলেও তাদের যে সম্পর্কটা, সেটা অনেক গভীর। সিরিজ জুড়ে অনেক জায়গায় আমরা নরোজকে বলতে শুনি প্রদীপ তার সন্তানের মতো, আবার প্রদীপও নরোজকে তার নিজের পিতার মতোই মনে করে। আর প্রদীপ এবং নরোজের যে সম্পর্ক, সেটার গভীরতা বোঝানোর জন্য পরিচালককে গোটা সিরিজের মধ্যে একমাত্র ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স ঢুকাতে হয়। তবে আমার মনে হয় পরিচালক যদি এই সিকোয়েন্সটা নিয়ে আরও একটু সময় দিতেন, বিশেষ করে শেষের দিকে, ক্লাইম্যাক্স সিকোয়েন্সের আগে, মানে ওই যে হাসপাতালের সিকোয়েন্সটা আছে, সেটা সময় দিয়ে 2-3টা সিকোয়েন্স ঢুকিয়ে যদি প্রদীপের স্ট্রাগলটা আরেকটু বোঝানো যেত, তাহলে আমার মনে হয় দর্শকরা আরো বেশি কানেক্ট হতে পারতো গল্পের সাথে, কারণ খুবই গুরুত্বপূর্ণ আর ইমোশনাল সিকোয়েন্স ছিল সেটা। আমার আরো একটা অবজারভেশন হচ্ছে, সিরিজটা প্রথম থেকেই বিভিন্ন কারণে যে টেনশনটা তৈরি করে, সেটা শেষের দিকে এসে কেমন জানি জমে না। এই সিরিজের গল্পের প্রতিটা এপিসোডেই দর্শকদের ধরে রাখার চেষ্টা হয়েছে। কোনো এপিসোডের গল্প ঝুলে যায় যে, এমন না, কিন্তু গল্পের যে গ্রোথ, ধীরে ধীরে টেনশন বিল্ডের যে ব্যাপারটা, সেটা পাওয়া যায় না। ফলে ক্লাইম্যাক্স কিংবা প্রদীপের যে পরিণতিটা হয়, সেটা কেমন জানি অবভিয়াস লাগে, যেন এইটাই হবার কথা, কেমন প্রেডিক্টেবল হয়ে যায়। রঙিলা কিতাবের পরিচালক অনম বিশ্বাসের আগের কাজগুলোতে আমরা শক্তিশালী নারী চরিত্র দেখতে পাই। দেবী কিংবা গণকেশ সব জায়গাতে নারীরা ঠিক অবলা নয়। এই সিরিজেও সুপ্তির ক্যারেক্টারটা অনেক বেশি শক্তিশালী। একে তো প্রকৃতিগতভাবেই নারীরা পুরুষদের থেকে অনেক আগায় থাকে তাদের সন্তান ধারণ করার ক্ষমতার কারণে, আর সেই জিনিসটাই এই সিরিজের গল্পে খুব জোরালো ভাবে আছে। পাশাপাশি প্রদীপ বাইরে যত বড় ক্ষমতাবান গ্যাংস্টারই হোক না কেন, ঘরে ঢুকলে কিন্তু ঠিকই সে বিড়ালের মতো হয়ে যায়। সুপ্তির রূপ, গুণ, বিচার বিবেচনা, ভালোবাসা সবকিছুই গল্পে অনেক বেশি ডমিনেট করে। প্রদীপও সুপ্তিকে অনেক ভালোবাসে, আর তার এই ভালোবাসার কারণেই নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার শক্তি পায়। রঙিলা কিতাব সিরিজে অভিনয় করা সবাই অনেক ভালো করেছে। পরিমণিকে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজালে দেখেছিলাম, সেখানে সে অনেক ভালো ছিল, আর এইখানে তো মনে হচ্ছে সে তার থেকে অনেক ভালো করেছে। আবার নূর ইমরানের এটা ছিল ক্যারিয়ারের সেরা কাজ। প্রদীপ চরিত্রের সাথে তাকে বেশ ভালো মানিয়েছে। ফজলুর রহমান বাবু তো ভালোই করেন, কিন্তু আমি বিশেষভাবে বলতে চাই ইরেশ জাকেরের কথা। আজম ব্যাপারীর চরিত্রে ইরেশ জাকেরকে আমার খুব শক্তিশালী মনে হয়েছে। সব মিলিয়ে অভিনয়ে সবাই ভালো ছিল। ও, একটা জিনিস ভুলে গেছি, সিরিজের লোকেশন দুইটা জায়গায় ছিল, একটা বরিশালে আর একটা হচ্ছে রাঙামাটিতে। দুইটা লোকেশনকেই খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, যেটা খুবই ভালো ছিল। ভিজুয়ালের বৈচিত্র্যতা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ক্যারেক্টারের যে ভাষা, সেটা তার লোকেশনকে রিপ্রেজেন্ট করে না। একটা কমন ভাষা নেওয়া হয়েছে যে ভাষায় ক্যারেক্টাররা ডায়লগ দেয়, কিন্তু ক্যারেক্টারগুলো যদি লোকাল ভাষায় ডায়লগ দিত, মানে রাঙামাটির লোকজন রাঙামাটির ভাষায় আর বরিশালের লোকজন বরিশালের ভাষায়, তাহলে সেটা আরো ইন্টারেস্টিং হইতে পারতো। সাধারণত জনরার কারণে গ্যাংস্টার মুভিতে অনেক অ্যাকশন থাকে। রঙিলা কিতাব সিরিজেও কিছু অ্যাকশন আছে, যেটা কিনা পরিচালক চেষ্টা করেছেন ঠিকঠাক মতোই করতে। কিছু জায়গায় হয়তো সফল হয়েছেন। অনম বিশ্বাসে করা এর আগের কাজগুলা, যেমন দেবী কিংবা 2 দিনের দুনিয়া, সেই কাজগুলোতে আমরা নানা রকম প্যারানর্মাল ব্যাপার,
বা ম্যাজিক রিয়ালিজম দেখতে পাইছি, যেটা এই সিরিজের ছিল না। গল্পটাকে চেষ্টা করা হয়েছে রিয়ালিস্টিক করার, সেই অনুযায়ী ভিজুয়াল ট্রিটমেন্ট হয়েছে। তানভীর আহসান ছিলেন সিনেমাটোগ্রাফার, আর তার সিনেমাটোগ্রাফি খারাপ হয়নি। আর যেহেতু গল্পে অ্যাকশন আছে, সেহেতু এডিটিং এবং সিনেমাটোগ্রাফির মধ্যে গতি ছিল। রঙিলা কিতাব ওয়েব সিরিজের টেকনিক্যাল জায়গায় আমার যেটা ঝামেলার মনে হয়েছে সেটা হচ্ছে এর বিজিএম। সবসময়ই ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতে থাকে। আমার মনে হয় মিউজিক কমিয়ে এম্বিয়েন্ট সাউন্ডের দিকে জোর দেওয়া যেতে পারতো। আমি আমার সিনেমা বানানো আর এডিটিং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যত কম মিউজিক ব্যবহার করবেন তত সেটা দর্শকদের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। ঠিক জায়গায় ঠিক মিউজিকটা যদি ব্যবহার করা যায় তাহলে সেটা ইমোশনকে কানেক্ট করে। এমনিতে সিরিজটাতে অনেক ডায়লগ ছিল, তারপরে এম্বিয়েন্স এবং ফলি সেগুলোর প্রতি যদি একটু জোর দেওয়া হইতো, আমার মনে হয় না এত মিউজিক দরকার ছিল। সবশেষে আমি যেটা বলতে চাই, পরিচালক অনম বিশ্বাসে এটা তার জনরার বাইরের একটা কাজ। আমি কোরিয়ান পরিচালক লি চ্যাং ডং এর একটা ইন্টারভিউ শুনছিলাম। সে তার প্রথম সিনেমার গল্প একটা গ্যাংস্টারের গল্প বাছাই করেছিলেন, কারণ তিনি রিস্ক নিতে চান নাই। বাণিজ্যিকভাবে বক্স অফিসে এই জনরার কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো অনম বিশ্বাসও হয়তো চাইছেন যেন এই সিরিজটা দর্শক দেখে, তাদের যেন গল্পটা ভালো লাগে। আমার কাছে এমনিতে ওয়েব সিরিজটা খারাপ লাগে নাই। আমাকে যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি 5-এ 3.5 দিব। আপনারা কি ওয়েব সিরিজটা দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলেন, হইচয়ে আছে সেটা। আর দেখে আমাকে বলেন আপনাদের রেটিং কত। আমাকে কমেন্ট করতে পারেন সেটা জানানোর জন্য। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক শেয়ার করুন, আর ভবিষ্যতে এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।